বাবা হয়েও বাধ্য হয়ে নিজের মেয়ের বাসর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেল অধরার বাবা। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে অধরা। তৃতীয়বারের মতো বাসর ঘরে বসে আছে সে, গায়ে ভারী গয়নার সাজ। একটা মেয়ে এতটা সৌন্দর্যের অধিকারিণী হতে পারে যে অধরাকে দেখেনি সে কখনো বিশ্বাস করতে পারবে না। ঘরের মাঝে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে। একটু পরেই বর আসবে। অধরা আরেকটা লাশ দেখার অপেক্ষায় আছে, কারণ বাসর ঘরে যে একবার স্বামী সেজে ভিতরে ঢোকে তার বের হতে হয় লাশ হয়ে। অধরার এসব ভেবেই কান্না পাচ্ছে। সে জানে না সে কি এমন অপরাধ করেছিল যার জন্য এত বড় শাস্তি আল্লাহ তাআলা তাকে দিচ্ছে। অধরা কাঁদছে। হঠাৎ কে যেন বলল বর এসে গেছে। অধরার বর আসার কথা শুনে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকলো। ফ্রেশ হওয়ার এক পর্যায়ে বুঝতে পারলো তার মেন্স শুরু হয়ে গেছে। বাসুরাতে মেন্স ভাবতেই বুকের ভিতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। প্রতিবার বাসর রাতেই হুট করে মেন্স হয় তার। সে বুঝতে পারছে কোনো এক অদৃশ্য মায়া তাকে আগলে রেখেছে। অধরা কোনো রকম ফ্রেশ হয়ে খাটের উপর গিয়ে বসলো। এদিকে অধরার বর আয়াস বাসায় এসেই অধরার বাবাকে সালাম করে দিল। আয়াস সব কিছু জেনেই অধরাকে বিয়ে করতে রাজি। সে জানে তার আগেও দুজন বাসর রাতেই মারা গিয়েছিল, কিন্তু আয়াস অধরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। আর অধরা তার বাবার একমাত্র মেয়ে। 1000 কোটি টাকার সম্পত্তি সব আয়াসের হয়ে যাবে। সব কিছু ভেবেই বিয়েটা করা। আয়াস বাসর ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। দরজাটা লাগাতেই অধরার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। আয়াস আস্তে আস্তে অধরার পাশে এসে বসল। এদিকে অধরার বাবা সিসি ক্যামেরার সামনে বসে আছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজের মেয়ের ফুলসজ্জা তাকে দেখতে হবে এটা ভেবেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। জন্মের সময় অধরার মা মারা যায়। সে দুঃসহ স্মৃতির কথা মনে হলে তিনি এখনও ঘুমোতে পারে না। অধরা তার সংসারে আসার পর ব্যবসা বাণিজ্য উত্তর উন্নতি শুরু হয়। যাই হোক, এদিকে অধরা ভয়ে কাঁপছে। আয়াস ঘুমটা খোলার সাথে সাথেই চমকে গেল। ঠিক একটা পূর্ণিমার চাঁদকে মনে হচ্ছিল কালো মেঘের ঘুমটাই আড়াল করে রাখা হয়েছিল। আয়াস যেন নিজেকে সংযত রাখতে পারছে না। ফুলদানিতে রাখা ফুলটাকে ছোঁয়ার ইচ্ছে প্রবল আকারে কাছে টানছে তার। আয়াস যখন অধরাকে ছুঁতে যাবে ঠিক তখনই অধরা বলে উঠল, প্লিজ ছুবেন না আমাকে, আমার পিরিয়ড চলতেছে। কথাটা বলে লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। অধরা লজ্জা মাথা মুখটা আস্ত যাওয়ার আগ মুহূর্তেই সূর্যের মতো লাগছে। হঠাৎ সারা বাড়ির ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, কিন্তু বাসর ঘরটা যেন আরও বেশি আলোকিত হচ্ছে। আয়াস অধরাকে এই অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না। অধরা বারবার বলছে প্লিজ আমাকে ছুবেন না। আয়াসের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তবুও আয়াস অধরাকে ছোঁয়ার সাথে সাথে অধরা সেন্সলেস হয়ে যায়। অধরার বাবা দৌড়ে অধরার রুমে এসে নক দেয়। ভেতর থেকে কোনো কথা আসছে না। বাধ্য হয়ে দরজা ভেঙে দেখে অধরার পাশে আয়াস শুয়ে আছে। আর দরজা ভাঙতেই ইলেকট্রিসিটি এসে যায়। রহমান সাহেব আয়াসকে কয়েকবার ডাক দিয়েই বুঝতে পারল আয়াস আর কোনো দিন জাগবে না। অধরারও সেন্স নেই। সকালের আগে জ্ঞান ফিরবে না। সকালবেলা পুলিশ এসে লাশ নিয়ে গেল, কিন্তু ময়নাতদন্তে মৃত্যুর কোনো কারণ উদ্ঘাটন করতে পারে না। অধরার সেন্স ফিরলেই তার বাবাইকে জড়িয়ে ধরে বলে, বাবা কি অপরাধ করেছি আমি? কেন অপয়া হয়ে জন্ম নিছি? তুমি কেন একটা নিরপরাধ ছেলেদের জীবন নষ্ট করছো? বাবা, আমাকে তুমি আর বিয়ে দিতে চেও না। আমি আর কোনো মায়ের বুক খালি করতে পারবো না। অধরার কথা শুনে রহমান সাহেব কাঁদছে আর বলছে, মারে, আমি চাই তুই বেঁচে থাক। তুই ছাড়া কে আছে আমার? অধরা তার বাবার কথা বুঝতে পারে না। এদিকে সপ্তাহখানেক পর অধরা ওয়াশরুমে গিয়ে কয়েকবার হরহর করে বমি করে দিয়ে সেন্সলেস হয়ে যায়। অধরার বাবা সাথে সাথে ডাক্তারকে ফোন করে বাসায় নিয়ে আসে। ডাক্তার অধরাকে দেখে খানিকটা বিস্মিত হয়ে বলে, রহমান সাহেব, আপনার মেয়ে মা হতে চলেছে। ডাক্তার ইহুতি সাহেবের কথা শুনে অধরার বাবা এক প্রকার চমকেই গেল। কি হতে যাচ্ছে অধরার জীবনে? ডাক্তারের কথা শুনে মুখটা বিষণ্ণ করে বসে আছে রহমান সাহেব। অধরা ডাক্তার আর তার বাবার কথোপকথন শুনে সবচেয়ে বেশি অবাক হয়, কেননা তার সতীত্বে আজ অবধি কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি। তাহলে সে কিভাবে প্রেগনেন্ট? অধরার খুব ভয় হচ্ছে। ডাক্তার চলে গেলে অধরা তার বাবার কাছে গিয়ে ফুপিয়ে কান্না করে দিল। কাঁদছিস কেন? বাবা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনোদিন কারোর সাথে খারাপ কিছু করিনি। আমি তো রুমের বাহিরেও যাই না তোমাকে ছাড়া। বাবা,
তুমি আমাকে খারাপ ভাবছো, এই জন্য কান্না করছো, তাই না? বাবা তুমি কান্না করো না, আমি যে তোমার কান্না সইতে পারি না। মারে জানিস, তুই যখন জন্ম নিস ঠিক তার 15 মিনিট পরে তোর মাটা আমাকে আর তোকে একা করে চলে যায়। ভালোবেসে তোর মাকে বিয়ে করেছিলাম। কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। যেদিন তোর মা কানে কানে বলল আমাদের 4 পা থেকে 6 পা হতে যাচ্ছে, সেদিন অনেক খুশি হয়েছিলাম। জন্মের আগে তোর মা তোর নাম ঠিক করে রেখেছিল, মুমতাহিন ইসলাম অধরা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোর মা তোকে জন্ম দিতে গিয়ে চলে গেলে সবাইকে ছেড়ে। আমি পারিনি তোর চাঁদ মুখটাকে আধারে ঢেকে দিয়ে তোর জন্য নতুন মা খুঁজে আনতে। জানিস, সারাদিনের ক্লান্তি শেষে যখন তোর মুখটা দেখে তখন আমার বুকে শান্তির ছোঁয়া লাগে। আর সে 4টে যখন কাঁদছে তখন আমি কি করে কান্না থামাই। আর আমি জানি আমার অধরা ফুলের মতো পবিত্র। তুই কোনো চিন্তা করিস না মা। অধরা তার বাবার কথা শুনে রুমে চলে গেল। আসরের আজান হচ্ছে, তাড়াতাড়ি অজু করে নামাজ শেষ করে মোনাজাতে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, তুমি তো জানো আমি ফুলের মতো নিষ্পাপ, তবে কেন আমার সাথে এসব ঘটছে? কেন আমি আজ অন্তঃসত্ত্বা? আমাকে এসব দেখে মুক্তি দাও, আমি আর পারছি না। এই কলঙ্ক আমি কি দিয়ে ঢাকবো? চাঁদের মতো আমার তো জ্যোৎস্না নেই, নেই সাগরের মতো বিশালতা। একে একে 3 জন স্বামী বাসর রাতেই মারা গেল। আমি চাই না আর কেউ আমার জীবনে আসুক। ও আল্লাহ, তোমার কাছে এত কান্না করি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? এসব বলে অধরা জায়নামাজে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে অধরা হারিয়ে গেল অন্য জগতে। চারপাশে ফুলের সমারোহ, অনেক উঁচু নিচু বাড়ি, প্রতিটা বাড়ির সোনার ইটে বাঁধানো। মনে হচ্ছে একটা স্বপ্নপুরীতে সে এসেছে। হঠাৎ কে যেন তাকে পাশ থেকে বলল, স্বাগতম রাজকুমারী, তোমাকে বরণ করে নেবার জন্যেই আমরা সবাই অপেক্ষা করছি। মেয়েগুলো দেখতে এতটাই সুন্দর যে অধরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সবার হাতে বরণ ডালা, গোলাপ ছাড়া আর কোনো ফুল সে জীবনে দেখেনি। তার কাছে সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এদিকে অধরাকে একটি বাড়ির সামনে নিয়ে দাঁড় করানো হলো। বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে, হীরা দিয়ে নিখুঁতভাবে বাড়িটা তৈরি। হঠাৎ একটি সুদর্শন পুরুষ মহল থেকে বের হতেই গ্লাস ভাঙার শব্দে অধরার ঘুম ভেঙে যায়। অধরা তাকিয়ে দেখে সে জায়নামাজে ঘুমিয়ে গেছে। টেবিলে থাকা গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশ দিয়ে বিড়াল দৌড়ে যাচ্ছে, তবুও যেন অধরার ঘোর কাটছে না। এভাবে কিছুক্ষণ থাকার পর ফ্রেশ হয়ে রুমে বসে তার প্রিয় ডায়েরিতে লিখতে লাগলো। কাছের মেয়েটা এসে কাছের টুকরোগুলো উঠিয়ে নিয়ে গেল। দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। দিন দিন অধরার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অধরার বাবা সিদ্ধান্ত নিল তার মেয়ের অ্যাবর্শন করাবে, তাও বাংলাদেশে না, সুইজারল্যান্ডে নিয়ে। সুইজারল্যান্ডে তাদের কয়েক বিলিয়ন কোটি টাকার ব্যবসা আছে। সেই সুবাদে অধরা প্রথম অ্যাবর্শন করতে রাজি না হলেও পরে তার বাবার কথা ফেলতে পারেনি। এদিকে 2 দিন পর রহমান সাহেব অধরাকে নিয়ে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় গাইনি ডাক্তার অ্যালিনার সাথে কথা বলে। অ্যালিনা কয়েকটা টেস্ট দেয়। অধরার লক্ষণ বুঝে এর সাথে আল্ট্রাসোনোগ্রাফিও করতে বলে। অধরা সব টেস্ট ও আল্ট্রাসোনোগ্রাফি করে বাসায় ফিরেই রুমে দরজা লক করে কাঁদতে লাগে। তার কেন যে কান্না আসছে সে নিজেও জানে না। এদিকে পরের দিন রহমান সাহেবের কাছে অ্যালিনার ফোন আসে। অ্যালিনার ফোন রিসিভ করতেই রহমান সাহেবকে সে তার চেম্বারে আসতে বলে। রহমান সাহেব ঘণ্টাখানেক পরেই অ্যালিনার কাছে পৌঁছে যায়। রহমান সাহেবকে দেখেই অ্যালিনা উৎকণ্ঠা নিয়ে বলে, মিস্টার রহমান, আমার লাইফে আমি এমন ক্রিটিক্যাল কোনো কেসে পড়িনি। আমি ভাবতে পারছি না আমি স্বপ্ন দেখছি কিনা। আপনার মেয়ের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আমি 4 বার আলাদা আলাদাভাবে করেছি, প্রতিবারই একই রিপোর্ট এসেছে। ডক্টর, কি হয়েছে প্লিজ বলেন। আপনি এইভাবে ঘামছেন কেন? এই যে দেখেন, আপনার মেয়ের গর্ভে কোনো মানুষ বেড়ে উঠছে না, বেড়ে উঠছে একটা সাপ। ডক্টর, কিছু বলছেন আপনি? হ্যাঁ, সত্যি বলছি। এই বিষয়টার জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি। কিভাবে সম্ভব মানুষের গর্ভে সাপ? ডক্টর প্লিজ, যেভাবেই হোক অধরের পেট থেকে সাপটাকে বের করেন। কিন্তু মিস্টার রহমান, ভয়ের বিষয় হচ্ছে আপনার মেয়ের গর্ভে। কিন্তু মিস্টার রহমান, ভয়ের বিষয় হচ্ছে রিপোর্ট অনুযায়ী আপনার মেয়ের গর্ভে একবার সাপ আর একবার সাপ দেখাচ্ছে না। মোট 6 বার আল্ট্রাসোনোগ্রাফি করেছি, একটাতে সাপ দেখাচ্ছে আর একটাতে নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। নিশ্চয়ই এর পিছনে কোনো মায়াজাল লুকিয়ে আছে।
রহমান সাহেব স্পষ্ট দেখতে পাইল অ্যালিনার শরীর ঘামছে। এটা ভয় না চিন্তায় বোঝা যাচ্ছে না। কি হলো ডক্টর, অ্যাবর্শনটা করানো যাবে না? আমি আমার মান সম্মানের ভয়ে দেশ থেকে মেয়েকে নিয়ে এখানে পাড়ি জমিয়েছে। এখন যদি আমার মেয়ের কিছু হয় তবে কি দিয়ে সান্ত্বনা দিব? মিস্টার রহমান, প্লিজ ঘাবড়াবেন না। দেখেন, অ্যাবর্শন করা যাবে, কিন্তু আপনার মেয়ের শরীরের কন্ডিশন তেমন ভালো না। এ সময় অ্যাবর্শন করলে যদি কোনো বিপদ ঘটে। আচ্ছা বলেন তো, আপনার মেয়ের সাথে অস্বাভাবিক কোনো আচরণ হতে দেখেছেন? আমি একটা বিষয় ক্লিয়ার হতে পারছি না, মানুষের গর্ভে কিভাবে সাপের জন্ম হবে? রহমান সাহেব অধরার সাথে ঘটা ঘটনাগুলো বলতে গিয়েও চুপ হয়ে গেল, যদি অধরার কোনো বিপদ হয় এটা ভেবে। ডক্টর, আমার মেয়ের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। হুট করে একদিন বমি করে, সেন্সলেস হয়ে গেলে ডাক্তার দেখায়। ডাক্তার অধরাকে দেখে বলে সে প্রেগনেন্ট। বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, বাট সত্যিকে কিভাবে অস্বীকার করে? জানেন না সৃষ্টিকর্তা আমার কোন পরীক্ষা নিচ্ছে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আগামী রবিবার আপনার মেয়ের অ্যাবর্শন করা হবে। বাট একটা সমস্যা হলো, অপারেশনও করতে হতে পারে সাপটার জন্য। আচ্ছা ডক্টর, যা করা লাগে তাই করবেন, তবুও যেন আমার মেয়ের কিচ্ছু না হয়। এদিকে অধরা ব্যালকনিতে বসে আছে। তার কাছে দেশটা কেমন পরিচিত লাগছে, একদম নিজের মনে হচ্ছে। প্রকৃতি যেন তাকে খুব কাছ থেকে ডাকছে। হঠাৎ অ্যাবর্শনের কথা শুনে অধরার মনটা খারাপ হয়ে যায়। পেটের উপর হাতটা আলতো করে ধরে বলতে লাগে, জানি না কিভাবে আমার গর্ভে তোর ঠাঁই হলো। আমি কি পরিচয় দিব তোর? বাবার সিদ্ধান্তের সামনে যে আমি নিরুপায়। এসব বলতে গিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। সন্ধ্যায় অধরার বাবা বাসায় এসে দেখে অধরা এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মা, এখনো বেলকনিতে থাকবে? আর কিছু খেয়েছিস লাঞ্চে? বাবা, তুমি না খাইয়ে দিলে খাবো কেমনে? তাই বুঝি, আয় খাইয়ে দিচ্ছে। আমিও খাইনি, বাবা মেয়ে একসাথে খাবো। খাওয়া দাওয়া শেষ হলে অধরার বাবা বলে রবিবারে তাকে হসপিটালে যেতে হবে। অধরা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। দেখতে দেখতে রবিবার এসে যায়। অধরার বাবা সকালে হসপিটালে অধরাকে নিয়ে গেলে আবারও আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তার অ্যালিনার চক্ষু চরক গাছ। সাপটা ভিতরে অনেক বড় হয়ে গেছে, অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। ঘণ্টাখানেক পর অধরাকে অপারেশন থিয়েটারে নেওয়া